আমি যখন আমার শ্বশুর বাড়িতে তখন আমার আব্বু আমার বাসায় আসে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দিন দুপুরে শ্বশুর বাড়িতে যেয়ে পড়ছি, এমন টাইমে অনেকগুলো ফোন আসতেছিল বাসা থেকে, কিন্তু ধরতেছিলাম না, কারণ শ্বশুর বাড়িতে জানেনই তো অনেক কাজ থাকে। যখন ফোনটা ধরলাম শুনতে পারলাম আব্বু নাকি আমার বাসায় আসতেছে, কিন্তু আমি আর বলিনি আমি এখন শ্বশুর বাড়িতে আছি, তাহলে যদি আবার ফিরে যায়, তাই আর বলা হয়নি। ভাবলাম যে আগে আসুক তারপরে বলা যাবে। আর ভালো মানুষ তো বাসায় ছিলই আপ্যায়ন করার জন্য। ভালো মানুষ হলো তেমন একটা কষ্ট করতে হবে না, কারণ আমি গরুর মাংস রান্না করে দিয়ে আসছি, মাছের তরকারি রান্না করে দিয়ে আসছি, আরো কিছু করে আসছি, সাথে ডিম ডুম ভুনা করলেই হয়ে যাবে। আব্বু আসার মূলত কারণ হচ্ছে কুরবানির মাংস নিয়ে আসছিল। তো দেখতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমার বাপের বাড়ির মাংস, কুরবানির মাংস। এটা হচ্ছে আপনার বিরিয়ানির জন্য করেছিলাম, সবগুলো হচ্ছে রান্না করার জন্য করেছি। আর এটা হচ্ছে কোয়েপ্পা মাংস করব। আর মূলত আজকে আমি কোয়েপ্পা মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন বড় বড় পিস করে নিয়েছি কোয়েপ্পা মাংসের জন্য। আর এখানে কিন্তু চর্বি ছাড়া মাংস করে নিয়েছি, মানে সলিড মাংস যেটাকে বলে। দুঃখের কথা কি বলবো, এবার শ্বশুর বাড়ি বলেন আর নিজের বাপের বাড়ি বলেন, সব মাংসতে অনেক চর্বি হয়েছিল। তারপর আমি সলিড মাংস খুঁজে ট্রাই করেছি কোয়েপ্পা মাংস করার। প্রথমে সলিড মাংস নিয়েছি বড় বড় পিস, তারপরে এটাকে সব ধরনের মাংসের মশলা দিয়ে রান্না করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পরিমাণ মতো পানি দিলে হবে কি, আপনার গ্যাস বলেন সিলিন্ডার বলেন কোনো কিছু অপচয় হবে না। যদিও আমি রাইস কুকারে রান্না করেছি, এই মাংসটা সেদ্ধ হবে, আবার মশলা একদম সব মিশে যাবে, শুকিয়ে যাবে। তারপর মাংসটা ঠান্ডা করে একটা একটা করে আমি পিস তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ডুবো তেলে ভাজবো। এটা কিন্তু তেল ছিল না, এটা ছিল গরুর চর্বি। এই গরুর চর্বিটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি, কারণ তারা কেউই খাচ্ছিল না। ভাবলাম আমি পরোটা ভেজে বা মাংসতে দিয়ে তেল বাঁচাবো। আর এই গরুর চর্বিটা কিন্তু অবশ্যই প্রসেস করে তেল বানাতে হয়, নাইলে দেখা যায় একটা চর্বির গন্ধ করে। তো আমি চর্বিটা ভালো করে প্রসেস করে নিয়ে ডিপে সংগ্রহ করে রেখেছি। মাঝে মধ্যে পরোটা ভাজি, আবার দেখা যায় যে তেল সামান্য পরিমাণ ইউজ করে এই চর্বিটা দিয়ে মাংস টাংস রান্না করে ফেলি, বিশেষ করে গরুর মাংস। খাওয়ার পরে কেউ বুঝবেই না যেটা চর্বির তেলে মাংসটা রান্না। তো যাই হোক, এদিকে তো কোয়েপ্পা মাংসগুলো ভাজা হচ্ছে, এর মধ্যে একবার আমি রাইস কুকারে ভাজছিলাম, আরেকবার চুলায়, কারণ হচ্ছে কারেন্ট যাচ্ছিল আর আসছিল। লাস্টে আমি ফিনিশিংটা চুলাতেই দিয়েছিলাম। এই মাংসটা কিন্তু খালি খালিও খাওয়া যায়, কারণ অনেক মুচমুচ করে। তারপরে গরম ভাত বলেন খিচুড়ি বলেন, ওইটা দিয়েও খেতে মজা, কারণ এই মাংসটাতে সব ধরনের মশলা একদম ভিতরে টইটুম্বুর করে ঢুকেছিল। কারণ ওই যে ঝোলটাকে একদম কমিয়ে লাগা লাগা করে ফেলা হয়েছিল, মানে লাগা লাগা মানে একদম শুকনা শুকনা করে তারপরে তেলে ভাজা হয়েছিল, মানে জোর করে এই মাংসটার মধ্যে সব ধরনের মশলা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি তেল থেকে মাংসটা উঠিয়ে নিচ্ছি। যখন আমি কাঁচা মাংসটা কোয়েপ্পা মাংসের জন্য রেডি করছিলাম, তখন ভেবেছিলাম যে অর্ধেক আমি খাবো, মানে অর্ধেক আমরা খাবো, আর অর্ধেক আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিব সবার জন্য। কিন্তু এত বড় বড় পিস মাংসগুলা দেখেন রান্না করার পরে কি ছোট ছোট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এগুলো আমরাই খাবো কি আর শ্বশুরবাড়ির মানুষই খাবে কি। একটা কাজ করি, এবার আমরা বাদ দিই, শ্বশুরবাড়িতেই দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন মাংসের টুকরাগুলো কি ছোট হয়ে গিয়েছে। কোয়েপ্পা মাংসের এই সমস্যা আবার বাড়ে কখন জানেন, যখন আপনি মাংসটা সেচে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করবেন, তখন দেখা যাবে এটা মাংসটা বেড়ে যাবে, কারণ এটা কিন্তু ঝুরা ঝুরা মাংসের মতো হয়ে যায়। ওইটা কিন্তু আরো মজা, বিশেষ করে কোয়েপ্পা মাংস করাই হয় ওই ভুনাটা খাওয়ার জন্য। মাংসটা দেওয়ার সময় আমি আবার ভেজে ঠান্ডা করে দিয়ে দিয়েছিলাম। আগের দিনে তো ফ্রিজ ছিল না, আর তাই এভাবে প্রসেস করে আগের দিনের মানুষরা মাটির পাতিলে বা বয়মে সংগ্রহ করতো। তো কারা কারা এই মাংসটা খান? আমাদের এলাকায় কিন্তু ভাজা মাংস বলে, আর শ্বশুরবাড়ির এলাকায় বলে কোয়েপ্পা মাংস। এই যে চর্বিতে মাংসটা ভাজলাম, এই মাংসটার এই তেলটা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।